আসসালামু আলাইকুম সবাইকে। সবাই লাইভ ক্লাসে জয়েন করতেছে। 5:30টার সময় আমাদের লাইভ ক্লাস শুরু হওয়ার কথা ছিল ফিজিক্স ফার্স্ট পেপারের উপর, ভেক্টরের উপর সেকেন্ড ক্লাস। যারা যারা লাইভ ক্লাসে জয়েন করেছো, কে কোথা থেকে কোন কলেজ থেকে জয়েন করেছো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং তোমার বন্ধুদেরকেও মেনশন করে ক্লাসে জয়েন করার জন্য বলো। কে কোন কলেজ থেকে কোন জেলা থেকে জয়েন করতেছো সেটা কমেন্টে জানিয়ে দাও। আজকে আমাদের 5:30টার সময় ফিজিক্স ফার্স্ট পেপারের উপর ভেক্টর ক্লাস হওয়ার কথা ছিল, লাইভ ক্লাস 2। কারা কারা কোন কলেজ থেকে জয়েন করেছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর সবাই আমার কথা শুনতে পাচ্ছো? কথা কি শোনা যাচ্ছে? আমাদের সাথে আছে আকাশ পোদ্দার কুমিল্লা থেকে, রাজশাহী থেকে স্বাধীন, মামুন। সবাই কথা শুনতে পাচ্ছ? কে কোথা থেকে এসেছো, কোন কলেজ থেকে এসেছো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও। সবাই কথা শুনতে পাচ্ছ? কথা শুনতে পারলে তাহলে জানিয়ে দাও, আমি ক্লাস শুরু করি তাহলে। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাস শুরু করার আগে আগের ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করছিলাম প্রথম ক্লাসে সেটা নিয়ে একটু বলি। প্রথম ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো ভেক্টর কি, তারপর বিভিন্ন প্রকারের ভেক্টর দেখছিলাম, তারপরে ভেক্টর যোগের সূত্র দেখছিলাম, তারপরে ভেক্টর যোগের সূত্র থেকে আমরা নদী নৌকার অঙ্ক, তারপরে নদী নৌকার 2 টাইপের অঙ্ক দেখছিলাম, সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন সময় নদী অতিক্রমের। তো আজকে আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এডমিশন এবং এইচএসসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন উপাংশ নিয়ে, তারপর হইলো প্রসঙ্গ কাঠামো, তারপর আপেক্ষিক বেগের ম্যাথ। তো আমরা আজকে এই সমস্ত ব্যাপারে আলোচনা করব, তারপরে আমরা ভেক্টর গুণ এবং ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্ট সেকশনে মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা ক্লাস শুরু করি আজকে আমাদের। তো আজকে আমাদের প্রথম যে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হলো উপাংশ নিয়ে। উপাংশ ও অভিক্ষেপ। আজকে আমাদের প্রথম যে আলোচনার বিষয় সেটা হলো উপাংশ ও অভিক্ষেপ। তো অনেকেই অনেক সময় উপাংশ এবং অভিক্ষেপে একই জিনিস মনে করে, কিন্তু উপাংশ আর অভিক্ষেপ দুইটা কিন্তু আলাদা জিনিস। উপাংশ আর অভিক্ষেপ যদি কিভাবে আমরা আলাদা করতে পারি সেটা দেখাই। উপাংশ হলো একটা ভেক্টর রাশি, আর অভিক্ষেপ স্কেলার। ঠিক আছে? তো অনেকের ধারণা থাকে যে উপাংশ আসলে শুধু দুইটা হয়, কি আনুভূমিক উপাংশ আর হলো লম্ব উপাংশ। কিন্তু আসলে কিন্তু উপাংশ অসংখ্য হতে পারে। একটা ভেক্টরকে অসংখ্য উপাংশের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। যদি আমি দেখাই, মনে করো এ থেকে বি একটা ভেক্টর, তাই না? এ থেকে বি একটা ভেক্টর। এখন এই ভেক্টরটাকে আমরা অসংখ্য উপাংশের মাধ্যমে প্রকাশ করতে পারি। কিভাবে? ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি। এ বি যদি ভেক্টর হয় তাহলে a প্লাস বি প্লাস সি। তো কি হলো, আমরা এই একটা ভেক্টরকে অসংখ্য উপাংশের মাধ্যমে প্রকাশ করতে পারছি না? তো আসলে ভেক্টরের অসংখ্য উপাংশে আমরা বিভক্ত করতে পারি ভেক্টরকে, কিন্তু আমরা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, উপাংশকে দুইটা অংশে বিভক্ত করি। কি কি অংশ? আনুভূমিক উপাংশ এবং আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ বা লম্ব উপাংশ, তাই না? তো আমরা কেন প্রথম এই দুইটা নিয়ে বেশি আলোচনা করি? কারণ কি দেখাই, আমি তোমাকে একটা জিনিস দেখাই। ধরো এটা যদি লম্ব উপাংশ হয় আর এটা যদি আনুভূমিক উপাংশ হয়, এদের মধ্যে কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা যদি উলম্ব হয়, এটা যদি আনুভূমিক হয়।
ঠিক আছে? তো উলম্ব আর আনুভূমিক উপাংশ নিয়ে আমরা কেন বেশি আলোচনা করেন? কারণ কি, আমরা যদি কোনো ভেক্টর, ধরো এ একটা ভেক্টর, ঠিক আছে, এই ভেক্টরটাকে আমরা একটা উলম্ব উপাংশ ভাগ করলাম আর একটাকে আনুভূমিক উপাংশে নিলাম। তো উলম্ব আর আনুভূমিক উপাংশের একটা সুবিধা কি, উলম্ব উপাংশের কোনো ইফেক্ট, ঠিক আছে, কোনো ইফেক্ট আনুভূমিক উপাংশে নেই। ব্যাপারটা আমি তোমাকে এখনই ম্যাথমেটিক্যালি দেখাচ্ছি। দেখো, উলম্ব উপাংশের কোনো ইফেক্ট কিন্তু আনুভূমিক উপাংশে নাই। কারণ কি, দেখো এই দুইটার মাঝে কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি না? আর cos 90 সমান সমান কি 0। আমরা কি জানি আসলে, যখন কোনো একটা ভেক্টরের যদি মনে করো ডট গুণ করি, আচ্ছা তোমাকে এইভাবে দেখাই, ডট গুণ আমরা যাব। দেখো যে মনে করো তুমি এটা তো দেখছো, যদি বল তুমি এই বরাবর প্রয়োগ করো আর সরণ যদি তোমার এই বরাবর হয়, তাহলে কাজ কত? কাজ 0 হয় না? কারণ কি, W ইজ ইকুয়াল টু কি, W ইজ ইকুয়াল টু F ডট S, বা এইভাবে লেখা যায় Fs cos 90। যদি এরকম হয় তাহলে কি cos 90 মান কত? 0। তো আমরা এজন্যই উলম্ব আনুভূমিক উপাংশ নিয়ে বেশি কথা বলি, কারণ উলম্ব উপাংশের কোনো ইফেক্ট আনুভূমিক উপাংশের উপর নাই, এবং আনুভূমিক উপাংশের কোনো ইফেক্ট কিন্তু উলম্ব উপাংশের উপর নাই। ঠিক আছে? সবাই কি ব্যাপারটা বুঝছো? তোমরা সবাই একটু জানাও তো যে তোমরা কোন কলেজ থেকে এসেছো আর কোথা থেকে এসেছো, আর তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, আর ক্লাসটাকে জলদি শেয়ার করে দাও। ক্লাসটাকে একটু জলদি শেয়ার করে দাও, আর সবাই একটু জানাও কে কোন কলেজ থেকে এসেছো। আর এই ব্যাপারটা বুঝছো কিনা সেটা বলো। এই ব্যাপারটা বুঝলে তাহলে আমরা একটু এই ব্যাপারে আরো ডিপলি অ্যানালিসিস করব। এই ব্যাপারটা কি সবাই বুঝছো? একটু কমেন্টে সবাই জানাই দাও তো। আচ্ছা, তো এই গেল হইলো আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশের ব্যাপারটা। তো এখন আমরা আসো যে উপাংশর কি আর অভিক্ষেপটা কি। তো আমি তো বললাম ফার্স্টে যে উপাংশ হলো ভেক্টর আর অভিক্ষেপ হলো স্কেলার, কিন্তু জিনিসটাকে তো আমাদের দেখাইতে হবে আসলে উপাংশটা কি কি প্রকাশ করে। ধরো বি একটা ভেক্টর আছে, আর এ একটা ভেক্টর। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে বি ভেক্টরটার উপর এ ভেক্টরের ইফেক্টটা কত, ঠিক আছে, যদি জিজ্ঞেস করে বি ভেক্টরের উপর এ ভেক্টরের ইফেক্টটা কত, তুমি তো সহজে বলবা যে এটার ইফেক্ট হলো এই, কি হবে, এ cos থিটা, যদি এটা থিটা কোণ উৎপন্ন করে, তাই না, এ cos থিটা। এখন এ cos থিটাটাই হলো অভিক্ষেপ। এই যে এ cos থিটা অংশটা লিখতেছি, সেটা কিসের অভিক্ষেপ? বি এর উপর এর অভিক্ষেপ, তাই না? আচ্ছা, এই cos থিটা হলো বি এর উপর এর অভিক্ষেপ, তাই না? তো এইখানে কিন্তু কোনো দিক প্রকাশের দরকার পড়তেছে না, জাস্ট আমি ইফেক্টটা বললাম। এখন ইফেক্টটা কিন্তু পজিটিভ বা নেগেটিভ হতে পারে, যেমন ধরো এই cos থিটার যে ইফেক্টটা পড়তেছে সেটা কিন্তু এই বরাবরই পড়তেছে, কিন্তু যদি এটা নেগেটিভ হতো তাহলে কিন্তু অন্য রকমের ইফেক্ট হতো। তো এইটা হলো স্কেলার। জাস্ট দেখো আমরা এই জিনিসটাকে আমরা কি বের করা শিখছি না, অভিক্ষেপ বের করা। আমরা তো সবাই এই সূত্রটা তো দেখছি যে ডট গুণন করলে দুটো ভেক্টরের ডট গুণনের মান কত, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান আর দুইটার মাঝের কোণ, তাই না, cos থিটা। cos থিটা হলো দুইটার মাঝের কোণ। তো আমার কি দরকার, বের করতে হবে কি এ cos থিটা। তো এ cos থিটাটা বের করার জন্য কি করব, আমরা এ cos থিটা অংশটা এই পাশে রেখে দিই আর বাকিটাকে ওই পাশে পাঠিয়ে দিই। এটাকে একটু বড় করে লিখি, এটাকে বড় করে লিখলে
এই জিনিসটা কি বলতো? এই জিনিসটা হলো বি এর উপর এর অভিক্ষেপ। তো আমি বলছি যে অভিক্ষেপ হলো স্কেলার, তাই এখানে কোনো দিকের ব্যাপার নেই, কিন্তু উপাংশ যখনই বলতে যাবে তখন আমাকে একটা দিক প্রকাশ করতে হবে। তো আমরা আগের দিন একক ভেক্টর নামে একটা জিনিস পড়ছিলাম, যে ভেক্টরের একটা, যেটা কিনা কোনো মান নেই, মান একক, কিন্তু সেটা দিয়ে আমরা দিক প্রকাশ করতে পারি। তো আমার একটা দিক প্রকাশ করতে হবে। তো ধরো আমি এটাকে একটা দিক প্রকাশ করতে গেলে কি করতে হবে? তো একটা একক ভেক্টর গুণ করে দিলেই তো আমি দিকটা প্রকাশ করতে পারতেছি। ধরলাম সেই একক ভেক্টরটা হলো বি, ঠিক আছে? এটা হলো, হ্যাঁ, তো এইটা হলো সেই একক ভেক্টর। তো এই একক ভেক্টরটা দিয়ে আমি কেন গুণ করলাম? এটা একটা দিক প্রকাশ করতেছে। তো এখন আসলে এই ছবিটা দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? এই দিকটা কোন দিকে? এই দিকটা অবশ্যই বি এর দিকে না? বি এর দিকেই তো হচ্ছে। এটা যখন এইভাবে নামবে, যদি তুমি এইটাকে এইভাবে নাও, দিকটা কি এই দিকেই থাকতেছে না, বি এর দিকে থাকতেছে না? তাহলে এই একক ভেক্টরের আমরা কি দেখছিলাম? একক ভেক্টর কিভাবে লেখা যায়? যদি এটা এরকম থাকে তাহলে একক ভেক্টর হবে ওই ভেক্টরটা আর হইলো ভেক্টরটার মান। এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? সে স্পষ্ট দেখা যাচ্ছে না? স্পষ্ট তো দেখা যাচ্ছে মনে হয়, তোমার একটু নেটটা চেক। আচ্ছা, এই দেখো, যেহেতু এটা বি এর দিকে, আর একক ভেক্টরের আমরা কি দেখছিলাম? একক ভেক্টর, যে একক ভেক্টরতে আমরা দিক প্রকাশ করতে পারি। তো এটার দিকটা কোন দিকে? বি এর উপর যে এর যে বি এর উপর এর যে অভিক্ষেপ, ঠিক আছে, অভিক্ষেপের দিকটা কোন দিকে? বি একক ভেক্টরের দিকে। বি একক ভেক্টরের দিকে আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি। যদি সহজভাবে বলি, এটাকে এবার যদি পাশাপাশি রেখে লিখি তাহলে তোমাকে একটু দেখতে সুবিধা হবে। এখানে একটু হিজিবিজি হয়ে গেছে। এবার দেখো, এবার এই দুইটা জিনিসকে দেখো, ঠিক আছে? এবার এই দুইটা জিনিস দেখো, এই দুইটা জিনিস দিয়ে আমরা কি কি দেখতে পাচ্ছি? এই উপরেরটা হলো অভিক্ষেপ, তো ভাই যেইটুকু অংশ বোর্ডে দেখা যাচ্ছে আমি সেইটুকু অংশই লিখতেছি। বোর্ডের এই অংশে যেগুলো আছে সেটা হলো টপিক। টপিক গুলো হলো, আমি আরেকবার মুখে বলে দিই, উপাংশ, প্রসঙ্গ কাঠামো, আপেক্ষিক বেগ, ভেক্টর গুণ আর ভেক্টর ক্যালকুলাস। এই অংশে তেমন কিছুই লেখা নেই ভাই, আমি জাস্ট এই অংশে টপিক গুলো লিখে রাখছি। যেটুকু অংশ দেখা যাচ্ছে সেইটুকু অংশে আমি লিখতেছি। যেটুকু অংশ আমি লিখছি সেইটুকু তো তোমরা দেখতে পাচ্ছ। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও তো যেটুকু লিখছি সেইটুকু তোমরা দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা ঠিক আছে, তো এইটুকু কি ছিল? এইটুকু হলো অভিক্ষেপ আর এইটা হলো উপাংশ। যেহেতু এখানে কোনো দিক প্রকাশ করা হচ্ছে না, তার মানে কি বোঝা যাচ্ছে? অভিক্ষেপ প্রকাশের জন্য আসলে কোনো দিক দরকার নেই, অভিক্ষেপ একটা স্কেলার রাশি। আর এইটা হলো
ভেক্টর, দেখো এখানে আমরা একটা দিক প্রকাশ করতেছি, এই জন্য উপাংশ হলো ভেক্টর রাশি। দেখো তোমরা এইটুকু অংশ দেখতে পাইলেই হলো, আমি এইটুকু অংশের বাইরে কিছুই লিখতেছি না বোর্ডের, এইটুকু অংশ তো দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা ঠিক আছে, তো আমরা পরবর্তীতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রসঙ্গ কাঠামো। আচ্ছা সবাই যদি এখন দেখতে পাও তাহলে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও তো, মেনশন করে দাও। পরবর্তী যে টপিকটা আলোচনা করবো সেটা হলো প্রসঙ্গ কাঠামো। এখন তো আশা করি বোর্ডটা দেখতে পাচ্ছ সবাই, বোর্ডটা দেখতে পারলে সবাই আমার একটু কমেন্ট সেকশনে জানাও তো তোমরা এই এতক্ষণ পর্যন্ত যে টপিকটা আলোচনা করলাম উপাংশ আর অভিক্ষেপের অংশটা, এটা কি তোমরা বুঝতে পারছো? বুঝতে পারলে একটু কমেন্টে জানাও, দেখি তোমাদের একটু কমেন্টে রিপ্লাই দিই। আমি যে এতক্ষণ উপাংশ আর অভিক্ষেপ অংশটা আলোচনা করলাম তোমরা কি সেটা বুঝতে পেরেছো? আচ্ছা যদি সেইটুকু বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী টপিকে যাই, সেটা হলো প্রসঙ্গ কাঠামো। আচ্ছা প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হলো যেটা সাপেক্ষে আমরা কোনো কিছুর বেগটা নির্ণয় করি। এখন মনে করো যে তুমি বলতেছো তোমার বন্ধু, মনে করো তুমি হলো একটা গাছ, হ্যাঁ তুমি হলো গাছ, তো তুমি বলতেছো যে তোমার একটা বন্ধু তোমার থেকে দূরে 5 কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে। মনে করো তোমার বন্ধু, তুমি বলতেছো 5 কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে, ঠিক আছে? তুমি এটা কিভাবে বলতে পারতেছো? তুমি নিজের সাপেক্ষে বলতেছো না। তো তুমি হইলে আসলে কি, তুমি হইলে একটা প্রসঙ্গ কাঠামো, আর তুমি তোমার সাপেক্ষে তোমার বন্ধুর বেগটা তুলনা করছো। এখন ধরো যে তুমি যদি গাছ নয়, তুমি যদি মানুষ হইতাম, তুমিও তোমার বন্ধুর দিকে 2 কিলোমিটার পার বেগে যাচ্ছ, তোমার বন্ধু আগের মতোই 5 কিলোমিটার পার বেগে যাচ্ছে। তো এখন কি তোমার বন্ধুর বেগটা তোমার কাছে মনে হইতো যে 5 কিলোমিটার পার বেগে যাচ্ছে? এটা কমন সেন্স দিয়ে আমরা কিন্তু বলতে পারি যে না এখন এটা মনে হবে না, এখন মনে হবে কি, আমার কাছে মনে হবে যে আমার বন্ধু 3 কিলোমিটার ঘন্টা বেগে যাচ্ছে, তাই না? তো আসলে কি আপেক্ষিক বেগ বের করার জন্য প্রসঙ্গ কাঠামো টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা ফার্স্টে একটু প্রসঙ্গ কাঠামো টপিকটা নিয়ে একটু আলোচনা করি। প্রসঙ্গ কাঠামো কি, কয় প্রকার এবং কি কি ভাবে উল্লেখ করা যায়। তো প্রসঙ্গ কাঠামো আসলে 2 প্রকার। আমরা 2 প্রকার কি কি সেটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? প্রসঙ্গ কাঠামো হলো 2 প্রকার। 2 প্রকার কি কি আছে? জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় প্রসঙ্গ কাঠামো। তো জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় প্রসঙ্গ কাঠামো কি? জড় প্রসঙ্গ কাঠামো হলো যে প্রসঙ্গ কাঠামো কোনো কি, যে প্রসঙ্গ কাঠামোর উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না। জড় প্রসঙ্গ কাঠামো হলো যে প্রসঙ্গ কাঠামোর উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না। মানে তুমি যদি একটা জড় প্রসঙ্গ কাঠামো হয়, তুমি যদি নিজেকে জড় প্রসঙ্গ কাঠামো ধরো, তোমার উপর কোনো ফোর্স যদি অ্যাপ্লাই না করা হয় তাইলে তুমি কেবল জড় প্রসঙ্গ কাঠামো। আর তোমার উপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাইলে তুমি কি হয়ে যাবে, অজড় প্রসঙ্গ কাঠামো হবা। তো জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় প্রসঙ্গ কাঠামোর ব্যাপারে তোমাদের বইয়ে কি লেখা আছে যে যে প্রসঙ্গ কাঠামোর কোনো ত্বরণ থাকবে না সেটাই হলো জড় প্রসঙ্গ কাঠামো, আর যে প্রসঙ্গ কাঠামোর ত্বরণ থাকবে সেটা কি,
সেটা হলো অজোড় প্রসঙ্গ কাঠামো। তো এই অজোড় প্রসঙ্গ কাঠামো বের করার আরেকটা উপায় আছে। আচ্ছা ভাইয়া, তোমরা একটু জানাও তো, তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ নাকি? আমার বোর্ডটা কি এখন দেখা যাচ্ছে? কারণ আমি তো বোর্ডের এই অংশের বাইরে লিখতেছি না। দেখো তো, এইটুকু অংশের মধ্যে সব লিখতেছি। তোমরা কি এইটুকু অংশের লেখাটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো? সেটা বলো তো। তোমরা যদি জানো তাহলে আমি এর পরের অংশটা যাই। সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও তো ক্লাসটাতে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভেক্টরের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, সেটা হলো প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো এই জিনিসটা সব জায়গায় লাগবে। এর পরে যতগুলো চ্যাপ্টার আছে, এই গতিবিদ্যা, তারপর নিউটনিয়ান মেকানিক্স, সবগুলো চ্যাপ্টারে এই প্রসঙ্গ কাঠামোর ব্যাপারটা লাগবে। তো এই গুরুত্বপূর্ণ টপিকটা আলোচনা করার পূর্বে তোমরা একটু সবাই জানো আমার বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা, আর তোমরা একটু সবাই কে কোন কলেজ থেকে আসছো, কে কোন জেলা থেকে, একটু কমেন্ট সেকশনে আবার একটু জানাও তো। আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। সবাই আবার কমেন্ট সেকশনে একটু জানাও তো কে কোন জেলা থেকে আসছো, কে কোন কলেজ থেকে আসছো, আর ফ্রেন্ডদেরকে মেনশন করে অথবা ক্লাসটা শেয়ার করে দাও। সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও তো। হ্যাঁ, উপাংশ বুঝানো শেষ, আমরা আবার উপাংশটা আসবো। এই আপেক্ষিক বেগের পরে আমরা উপাংশের ব্যাপারটা নিয়ে আবার একটু আলোচনা করতে হবে। তারপর উপাংশের মাধ্যমে আমরা আরো কিছু জিনিস দেখাবো। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও তো কে কোন কলেজ থেকে আসছো, আর সবাই একটু তো সবার ফ্রেন্ডকে একটু কমেন্ট সেকশনে মেনশন করে দাও। সবাই কি আসো? আচ্ছা, তাহলে প্রসঙ্গ কাঠামো নিয়ে যেহেতু আমরা আলোচনা করতেছিলাম, প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করার শেষে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো। সেটা হলো ওই যে আমরা ওই যে রোলার ঠেলা সহজ না টানা সহজ, ওই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করবো প্রসঙ্গ কাঠামোটার পরে। সবাই একটু জানাই দাও তো কে কোন কলেজ থেকে আসছো। আকাশ আব্দুল মজিদ কলেজ, রিফাত সরকার গভর্নমেন্ট সায়েন্স কলেজ। আকাশ, রিফাত, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও তো লাইভটাতে। সবাই একসাথে ক্লাসটা করলে তাহলে সবাই ব্যাপারটা জানতে পারবে। আচ্ছা, তাহলে আমরা প্রসঙ্গ কাঠামোতে আসি। যে প্রসঙ্গ কাঠামো জড় না অজড় প্রসঙ্গ কাঠামো, সেটা বের করার একটা উপায় আছে। ধরো এটা হলো দুইটা প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? দুইটা প্রসঙ্গ কাঠামো আমরা পাশাপাশি নিলাম। ধরো এ একটা পার্টিকেল বা বস্তু, ঠিক আছে? ধরো এ একটা বস্তু। আমরা এ বস্তুটার ব্যাপারে কি জানি? এই বস্তুটার উপর কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। এই ক্ষেত্রেও সেম। দেখো দুইটা প্রসঙ্গ কাঠামোতে আমি আসি, আমরা এখন বের করবো যে আচ্ছা আমরা ওইটা নিয়ে আবার আলোচনা করবো উপাংশ নিয়ে। এই প্রসঙ্গ কাঠামো ব্যাপারটা বুঝার পরে আমরা আবার উপাংশ নিয়ে আলোচনা করবো। যে দেখো এখানে দুইটা প্রসঙ্গ কাঠামো আছে, ঠিক আছে? প্রসঙ্গ কাঠামোটা কি? প্রসঙ্গ কাঠামো হলো যেটা সাপেক্ষে আমি কোনো কিছুর আপেক্ষিক বেগ, কোনো কিছুর গতির অবস্থা বের করি, ঠিক আছে? তো দুইটা প্রসঙ্গ কাঠামো আছে। দুইটা প্রসঙ্গ কাঠামোতে মনে করো আমি সেই প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? আমার নাম রাখলাম আমি অবজারভার, ঠিক আছে? আর মনে করো আমি হলাম এই প্রসঙ্গ কাঠামো আছে, মনে করো আর তুমি আছে এই প্রসঙ্গ কাঠামো। তোমার নাম দিলাম আমি ওভার, আর আমি হলাম
ও, ঠিক আছে, আমি হলাম এই প্রসঙ্গ কাঠামোর অবজারভার আর তুমি হলে এই প্রসঙ্গ কাঠামোর অবজারভার, ঠিক আছে। আর আমি কি জানি যে একটা এখানে এই পার্টিকেল আছে, এখানেও এই পার্টিকেল আছে, আর জানি যে এই বস্তুটার উপর কোনো রকমের বল প্রয়োগ করা হচ্ছে না। বল প্রয়োগ না করা হলে কি হবে, সেই বস্তুর কোনো ত্বরণ থাকার কথা না, ঠিক আছে। তো আমি মনে করো দেখতে পাচ্ছি যে বস্তুটার আসলেই ত্বরণ নাই, ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য, ঠিক আছে। ত্বরণ যদি শূন্য হয় তাহলে বুঝতে হবে যে আমি যে প্রসঙ্গ কাঠামোতে আছি সেটা কি প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, এবার ধরো তুমি একটা প্রসঙ্গ কাঠামো আছো, তুমিও জানো যে তোমার এই বস্তুটার উপর কোনো রকমের বল প্রয়োগ করা হচ্ছে না, কিন্তু তুমি দেখতেছো কি এটা ত্বরণ আছে, এই বস্তুটা ত্বরণ আছে, তাহলে বুঝতে হবে যে তুমি যে প্রসঙ্গ কাঠামো আছো সেটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। তো এই অজড় প্রসঙ্গ কাঠামোতে তুমি নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, তোমাকে নিউটনের সূত্র, গ্যালিলিওর সূত্র, সব সূত্র এইটাতেই অ্যাপ্লাই করতে হবে, এবং তুমি ফিজিক্স ফার্স্ট পেপারে যতগুলো চ্যাপ্টার পাবে সব জড় প্রসঙ্গ কাঠামো নিয়েই আলোচনা করবে, অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে কোনো আলোচনা হবে না। অর্থাৎ তুমি যে যার সাপেক্ষে আলোচনা করছো তার ত্বরণ থাকা যাবে না, অর্থাৎ তার উপর কোনো বল প্রয়োগ করা যাবে না, ঠিক আছে। সবাইকে এই প্রসঙ্গ কাঠামোর ব্যাপারটা বুঝছো? কমেন্ট সেকশনে জানা যেত এই প্রসঙ্গ কাঠামোর ব্যাপারটা বুঝছো নাকি, নাহলে আমি আরেকবার রিপিট করি। সবাইকে বুঝছো প্রসঙ্গ কাঠামোর ব্যাপারটা? আচ্ছা, বুঝো নাই? তাহলে আমি আরেকবার বলতেছি, দেখো প্রসঙ্গ কাঠামোটা কি। প্রসঙ্গ কাঠামো হলো ধরো একটা গাছ, গাছের সাপেক্ষে মনে করো একটা, তুমি তো প্রসঙ্গ কাঠামো সবসময় একটা স্থির বস্তুই ধরতে বেশি সুবিধা মনে করো। মনে করো তুমি যে একটা ফুটবল কিক করলা, ঠিক আছে, তুমি দাঁড়ায় আছো কিক করার পর বলটাকে, তো ফুটবলটাকে তুমি কিক করার পর দেখলা বলটা তোমার থেকে দূরে যাচ্ছে, তুমি দেখলা যে বলটা তোমার থেকে এত বেগে দূরে যাচ্ছে, তো সেইখানে কি তুমি যে পর্যবেক্ষণ করতেছো ফুটবলটাকে, তার মানে কি তুমি কি, তুমি হইলা প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। তোমার সাপেক্ষে আমরা অন্য একটা জিনিসের বেগ বের করতে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য কিছুর গতি বের করা হয়, প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে আমরা অন্য একটা জিনিসের বেগ বা গতিটা বলি। ধরো প্রসঙ্গ কাঠামো কিভাবে দেখাইতে পারি, দেখো। আচ্ছা, খুব সহজ একটা উপায়, ধরো ধরো এই একটা গাছ, ঠিক আছে, তো এইটা থেকে একটা গাড়ি যাচ্ছে, গাড়িটা কত কিলোমিটার বেগে যাচ্ছে, 5 কিলোমিটার বেগে। আবার ধরো তুমি দাঁড়ায় আছো, তো তুমি বললে যে আমি দাঁড়ায় আছি, আমার কোনো বেগ নেই, তো তুমি যে দাঁড়ায় আছো, তুমি যে দাঁড়ায় আছো, তো তুমি এটা কিভাবে বলতে পারলা, তুমি এটা কার সাপেক্ষে বলছো, তুমি এটা বলতেছো গাছের সাপেক্ষে। আবার এই গাড়িটা যে 5 কিলোমিটার বেগে যাচ্ছে, এটা কার সাপেক্ষে বলতেছো, গাছের সাপেক্ষে। তো এই যার সাপেক্ষে বলা হচ্ছে সেই হলো প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ যার সাপেক্ষে তুমি আশেপাশে সবাই গতিটাকে বর্ণনা করতেছো, যার সাপেক্ষে, গাছের সাপেক্ষে তুমি করতেছো না। এবার ধরা যাক যে তুমি কার সাপেক্ষে করতে পারো, মনে করো তুমি একটা গাড়িতে আসো, নাহলে বাসে আসো, ঠিক আছে, বাসে আসো, তুমি এই বাসটাতে আসো, তুমি বাসে আসো, তুমি দেখতেছো যে একটা গাড়ি তোমার, অথচ তুমি জানো যে তোমার বাসটা 5 কিলোমিটার ঘন্টায় যাচ্ছে, কিন্তু তারপর তুমি দেখতেছো এই বাসটা দাঁড়ানো, তার মানে কি তোমার সাপেক্ষে বাসটা স্থির, কিন্তু ধরো এই গাছটার সাপেক্ষে তুমি কি 5 কিলোমিটার বেগে যাচ্ছ, এই আবার এই গাছটার সাপেক্ষে এটা কি 5 কিলোমিটার বেগে যাচ্ছে। এজন্য কি, যার সাপেক্ষে আলোচনা করা হচ্ছে সে হলো প্রসঙ্গ কাঠামো। তো এই প্রসঙ্গ কাঠামো দুই ধরনের হইতে পারে, অর্থাৎ যার সাপেক্ষে তুমি আশেপাশের কোনো কিছুর গতি বর্ণনা করতেছো সেইটাকে বলে প্রসঙ্গ কাঠামো। এবং প্রসঙ্গ কাঠামো দুই ধরনের হইতে পারে, জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোর কোনো ত্বরণ থাকবে না, অর্থাৎ যে, আচ্ছা, জড় প্রসঙ্গ কাঠামোটার কোনো ত্বরণ থাকবে না, আর অজড় প্রসঙ্গ কাঠামোটার ত্বরণ থাকবে। ত্বরণ থাকবে কেমন, মনে করো যে তুমি একটা গাড়িতে আছো, সেই গাড়িটা ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে তুমি
যদি কোনো কিছুর অবস্থান, কোনো কিছুর গতি বর্ণনা করতে যাও, তখন তুমি যে প্রসঙ্গ কাঠামো সেটা হলো জড় প্রসঙ্গ কাঠামো। তো তুমি আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে যতগুলো আলোচনা হবে সব হবে জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে, অর্থাৎ তুমি যার সাপেক্ষে কোনো কিছুর গতি বর্ণনা করবে তার কখনোই ত্বরণ থাকতে পারবে না। হ্যাঁ ধরা যাবে, আমি ওইটা নিয়ে এখনই বলতেছি। তো দেখো আমরা যখন আগের লেকচারটা বলছিলাম, আগের ক্লাসটাতে, তখন আমরা বলছিলাম কি স্কেলার, স্কেলার রাশি নিয়ে আলোচনা করছিলাম, ভেক্টর রাশি নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা এখানে স্কেলার আর ভেক্টরের দুইটা সংজ্ঞা দিছিলাম কি, স্কেলারের শুধু মান থাকে, আর আমরা কি বলছিলাম ভেক্টরের শুধু মান না, ভেক্টরের দিকও থাকে। তো এখন আমরা যেহেতু প্রসঙ্গ কাঠামো আলোচনা করছি, তো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা স্কেলারের একটা নাম দিই, ভেক্টরের আসল সংজ্ঞাটা দিই। স্কেলারের সংজ্ঞাটা হলো এরকম: সব প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আর ভেক্টরটা, দেখো স্কেলার কি, স্কেলারটা হলো সেটা যেটা কিনা সব প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একই, ঠিক আছে? স্কেলার সব প্রসঙ্গ কাঠামোতে একই থাকবে। আর ভেক্টরটা কি, স্কেল আর ভেক্টরটা হলো প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। দেখো, তো ভেক্টরটা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। এখন একটা ভেক্টরের আলোচনা করি আমরা। ধরো ভেক্টর কি আছে, বেগ আছে না ভেক্টর? আচ্ছা ধরো তুমি দাঁড়ায় আছো, হ্যাঁ, তুমি যে দাঁড়ায় আছো, তুমি তোমার সাপেক্ষে যেহেতু আলোচনা করতেছো, তার মানে এখানে প্রসঙ্গ কাঠামো তুমি, তুমি হলো প্রসঙ্গ কাঠামো, হ্যাঁ, তুমি হলো প্রসঙ্গ কাঠামো। তোমার বেগ কত ধরলাম, আমি ধরলাম 0 ফার্স্টের ক্ষেত্রে, ঠিক আছে? তোমার বেগ ধরলাম 0। তুমি দেখলা দুইটা গাড়ি, একটা গাড়ি দাঁড়ায় রয়েছে, হ্যাঁ, আর আরেকটা গাড়ি কি চলতেছে। এই যে তুমি যে তোমার সাপেক্ষে এই দুইটা গাড়ির বেগ আলোচনা করলাম, এখানে কি দেখতে, একটা গাড়ি দাঁড়ায় আছে আর একটা গাড়ি চলতেছে, ঠিক আছে? এইবার ধরো তুমি 5 কিলোমিটার মানে 5 কিলোমিটার বেগে এইদিকে যাচ্ছ। তুমি কি দেখবে জানো, এই যে এই গাড়িটা আছে না, এই গাড়িটার বেগ তুমি তখন দেখবে 0, আর এই গাড়িটার বেগ তখন তুমি দেখবা -5। তার মানে কি, তুমি প্রসঙ্গ কাঠামোর উপর এই সমস্ত বস্তুর বেগটা নির্ভর করতেছে। তার মানে কি, বেগটা আসলে ভেক্টর, প্রসঙ্গ কাঠামোর উপর ভেক্টরের মানটা নির্ণয় করে। কিন্তু তুমি দাঁড়ায় আছো না দৌড়াচ্ছ, সেটার উপর কি তোমার ভরটা নির্ভর করবে? যে তুমি একটা লোক দৌড়ায় দৌড়ায় 5 কেজি ওজন দেখতে পাচ্ছে, আর একটা লোক দাঁড়ায় তো 5 কেজি ওজনই দেখতে পারবে, তাই না? তো যখন তোমরা ফিজিক্স সেকেন্ড পেপার অষ্টম অধ্যায়টা পড়বা, তখন তোমরা দেখবা যে একটা টপিক আছে স্পেশাল রিলেটিভিটি, ঠিক আছে? স্পেশাল রিলেটিভিটি, তখন তুমি দেখবা যে আসলে কোন, মানে তুমি যতগুলোকে স্কেলার বলছো, যেমন ভর, সময়, এগুলো আসলে প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করবে। তখন দেখবে যে এগুলো আসলে স্কেলার না। বাস্তব অবস্থায় যদি স্কেলার বলতে হয়, সেটা হবে লাইটের স্পিড। লাইটের স্পিডটা আসলে বাস্তব অর্থে স্কেলারের মতো আচরণ করে, কারণ কি এটা সব প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে একই। আচ্ছা, আমরা উপাংশ আর অভিক্ষেপ নিয়ে একটু আলোচনা করছিলাম, সেই উপাংশ আর অভিক্ষেপের একটা টপিকে যাই। যেমন ধরো সবাই তো এটা দেখছো, একটা এই উদাহরণটা সবাই দেখছো না, যে একটা রোলার আছে, এই রোলারটাকে একবার যদি ঠেলা হয়, মনে করো রোলারটা এই রাস্তায় আছে, একবার তুমি রোলারটাকে ঠেলতেছো, ঠেলা, আরেকবার তুমি রোলারটাকে টানতেছো, টানা।
তো এখন তোমার কাছে প্রশ্ন কি থাকে যে ঠেলা সহজ না টানা সহজ? সবাই একটু কমেন্টে জানাই দাও তো, ঠেলা সহজ না রোলারটাকে টানা সহজ? আমরা তারপর দেখাচ্ছি ফিজিক্সের মাধ্যমে যে আসলে কোনটা সহজ। সবাই একটু জানাও তো, রোলারটাকে কি ঠেলা সহজ হবে না টানা সহজ হবে? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, সবার কমেন্টগুলো একটু দেখি। কবির বলতেছে টানা সহজ, কামরুল বলতেছে টানা সহজ। কারো কাছে কি মনে হয় ঠেলা সহজ? আচ্ছা যারা যারা বলছো, হ্যাঁ যে জিনিসটা কবির বলছো ঠিক বলছো। তো আসলে আমরা সেটা নিয়ে এখন যদি আমরা ফিজিক্সের ভাবে দেখি, যারা যারা বলছো টানা সহজ, আসলে টানাটা সহজ। তো আমরা সেটা দেখাই। আচ্ছা রোলারের একটা ওজন থাকে না? রোলারের ওজনটা কি থাকে? রোলারের ওজনটা এই নিচ বরাবর কাজ করে, মানে আনুভূমিক বরাবর কাজ করে, এবং রোলারের ওজনটা কি ডাব্লু ধরলাম। এই ক্ষেত্রে আমরা ডাব্লু ধরি, ঠিক আছে? আর ধরো তুমি এটাকে কি কি বল দিয়ে ঠেলতেছো? ধরলাম এটাকে তুমি এফ বলে ঠেলতেছো, ঠিক আছে? তুমি যে বল প্রয়োগ করে ঠেলতেছো সেটা হলো এফ। এখন এই যে ঠেলতেছো, এটাকে দুইটা আনুভূমিক উপাংশে, এটা দুটোকে উপাংশে ভাগ করা যায়। একটা হলো এফ কস থিটা উপাংশে আমরা ভাগ করলাম, আরেকটা অংশ কোথায় যোগ হচ্ছে? এইখানে। আবার এইখানে তুমি যখন ঠেলতেছো তখন কি হচ্ছে? এই বরাবর তুমি কিন্তু বল প্রয়োগ করতেছো, হ্যাঁ? এই যে তুমি যদি একটা রোলার অথবা একটা ব্যাগকে এই বরাবর টানো, তাহলে কি হয়? সেটা একটু উপরের দিকে উঠে। আচ্ছা দেখো তুমি এই বরাবর এই রোলারটার বল প্রয়োগ করতেছো, তাহলে এটারও কি দুটো উপাংশে ভাগ করা যায় না? দেখো একটা উপাংশ তৈরি হবে এফ কস থিটা, আর একটা উপাংশ তৈরি হবে এফ সাইন থিটা। আচ্ছা এবার দেখো তো দুই ক্ষেত্রে কার্যকরী ওজনটা কত? কার্যকরী ওজনটা কি করে জানো? কার্যকরী ওজনটা গতিরোধ করে। এটাকে আমরা কি বলতে পারি? কার্যকরী ওজনকে আমরা ঘর্ষণও বলতে পারি, ঠিক আছে? কার্যকরী ওজনটা আমরা ঘর্ষণও বলতে পারি। তো এই ক্ষেত্রে কার্যকরী ওজনটা কত দেখো তো? এই ক্ষেত্রে কার্যকরী ওজন কত? ডাব্লু প্লাস এফ সাইন থিটা। আর এই ক্ষেত্রে কার্যকরী ওজন কত? ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। তো কোন ক্ষেত্রে কার্যকরী ওজনটা একটু বেশি দেখো তো? এই ক্ষেত্রে কার্যকরী ওজনটা বেশি না? তাহলে কি হবে? এই ক্ষেত্রে ঘর্ষণ বেশি হবে। আর এই ক্ষেত্রে যদি ঘর্ষণ বেশি হয় তাহলে কি তোমার গতিটা কম হবে, গতিরোধ বেশি হবে। দুই ক্ষেত্রেই কিন্তু তুমি এফ কস থিটা দিয়ে টানতেছো। এফ কস থিটার কাজই হলো মনে করো সামনের দিকে গতি বৃদ্ধি করা, কিন্তু তোমার একটা অংশ এই যে কার্যকরী ঘর্ষণের মতো যেটা কাজ করতেছে সেটা তোমার গতিটা রোধ করবে। আর এই ক্ষেত্রে কার্যকরী ওজনটা বেশি, এই কারণে ঘর্ষণটা বেশি হয়। এরকম ভাবে নৌকার দড়ি লম্বা বা ছোট নিয়েও একটা আছে, যে নৌকার দেখায় ব্যাপারটা। এই ব্যাপারটা কি সবাই বুঝছো? হ্যাঁ যারা যারা, এই যে কামরুল তোমারটা ঠিক হয়েছে, আকাশেরটা ঠিক হয়েছে, মাহফুজা মাহি তোমারটাও ঠিক হয়েছে। এক কবির এই জিনিসটা ব্যাখ্যা করছে সুন্দরভাবে, কামরুলও সুন্দরভাবে ব্যাখ্যা করছে। আচ্ছা সবাই এবার তোমাদেরকে আরেকটা জিনিস দিই। ধরো এইটা হলো একটা নদী, এই হলো নৌকা, ঠিক আছে? হ্যাঁ তো এই নৌকায় এই বরাবর একটা লোক দড়ি দিয়ে টানছে, এই বরাবর। তো দড়িটা লম্বা হইলে কি নৌকার গতি বেশি হবে না কম হবে? একটু সবাই একটু জানাও তো এবার। এই দড়িটা যদি লম্বা হয় তাহলে কি নৌকার গতি বেশি হবে না কম হবে? হ্যাঁ যদি দড়িটা লম্বা হয় তাহলে নৌকার গতি কি হবে? সবাই একটু জানাও তো। তো এই বরাবর যদি একটা লোক দড়ি দিয়ে টানে, ঠিক আছে, এফ বলে টানে,
তাহলে কি হইতে পারে, এফ কস থিটা অংশটা কি করবে, নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাবে, আর এফ সাইন থিটা যে অংশটা আছে সেটা আসলে হাল দিয়ে বৈঠা দিয়ে তুমি প্রশমিত করে দিচ্ছ। এখন দেখো এই দড়িটা যত লম্বা হবে, দড়িটা যদি যত লম্বা হবে তখন কি হচ্ছে, থিটার মানটা কমতেছে না, আর কস থিটার মান যত কমে মান তত কি হবে, বাড়ে না। তো দড়ি যত লম্বা হবে নৌকার গতি তত বেশি হবে। না না না, দড়ি যত লম্বা হবে নৌকার গতিটা তত বেশি হবে। আরেকবার দেখাই ব্যাপারটা। ধরো এই একটা নৌকা, ঠিক আছে, এটাকে এফ বলে তুমি টানতেছো, এই ফার্স্ট হইলে এইটা, এই পয়েন্টটা ধরো 1 নম্বর পয়েন্টটা, পরে হইলে এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো দেখো তো এইখান থেকে তুমি যখন নৌকা দিয়ে টানতেছো, এটা একটা কি অংশ হয়েছে, একটা অংশ তোমার এফ কস থিটা, যেটা কিনা নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর আরেকটা অংশ এফ সাইন থিটা, যেটা তুমি কিনা বৈঠা দিয়ে প্রশমিত করে দিচ্ছ। তো দেখো তোমার দড়িটা যত লম্বা হচ্ছে তত কি থিটার মানটা কমতেছে না, থিটার মানটা কমতেছে না। cos থিটার মান কমা মানে কি, থিটার মান কমা মানে হলো cos থিটার মান বাড়া। যদি থিটার মানটা যদি থিটার মান কমে, ঠিক আছে, তাহলে cos থিটার মান বাড়ে। এই ব্যাপারটা কি সবাই বুঝছো? আমি বলছি যে দড়িটা যদি লম্বা হয় তাহলে কি হবে, সবাই কি এই ব্যাপারটা বুঝছো, এই টপিকটা বুঝছো? আচ্ছা, এই টপিকটা যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা কি, আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক বেগ আলোচনাটা যখন করতে যাবো, ওই যে আমরা যে প্রসঙ্গ কাঠামোটা নিয়ে আলোচনা করছিলাম সেটা আবার আসবে। হ্যাঁ, তো কারণ যখন দড়িটা লম্বা হবে তখন আসলে কজের মান, থিটার মানটা কমতে থাকবে। তো একসময় যদি তুমি একদম দড়ি বেশি লম্বা করে দাও, ইনফিনিটি থেকে যদি দড়ি হয় তখন কি হবে, দড়িটা একদম সোজা যাবে না, তখন থিটার মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর কস থিটার মান কত হবে, 1 হবে। আর দড়ি যদি একদম ছোট হয় তাহলে তো থিটার মান একদম 90 এর কাছাকাছি এসে পড়বে। ঠিক আছে, এবার আপেক্ষিক বেগ নিয়ে যাই। আপেক্ষিক বেগে আমরা যে প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করছিলাম সেটা এখন কাজে লাগবে। আচ্ছা, এই টপিকটাতে যাওয়ার আগে সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও তো, সবাই সবার ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও। সবাই যদি আগের টপিকগুলো ক্লিয়ার হয়ে থাকে বলো, না হয় আমি আরেকবার আলোচনা করি। তোমাদের কি আগের টপিকগুলো ক্লিয়ার হয়েছে, আগের টপিকগুলো? সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। অবশ্যই নৌকা যখন টানবে সামনের দিকেই টানবে, নৌকা তো আর পিছনের দিকে টানলে তো অন্যরকম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী টপিকটাতে যাই। তো আপেক্ষিক বেগের ক্ষেত্রে 3টা কেস আছে। তো কেস 3টা কি কি? কেস 1 দেখি। কেস 1 এ ধরো এই একটা ভেক্টর এ এইদিকে যাচ্ছে আর আরেকটা ভেক্টর বি ওইদিকে যাচ্ছে। হ্যাঁ, এই একটা ভেক্টর এ এইদিকে যাচ্ছে আর একটা ভেক্টর বি ওইদিকে যাচ্ছে। তো এই দুইটা ভেক্টরের মধ্যে যদি তুমি বেগ বের করতে, যতবা মনে করো তুমি একটা গাড়ি, এই একটা গাড়ি যাচ্ছে এ বেগে এইদিকে, আর আরেকটা গাড়ি যাচ্ছে বি বেগে এইদিকে, ঠিক আছে। তো মনে করো এর সাপেক্ষে আমরা লিখতে পারি,
আচ্ছা বিএবিটা কি? বিএবিটা হলো এর সাপেক্ষে বি এর বেগ, ঠিক আছে? বিএবিটা কি? এই এর সাপেক্ষে, এটা হলো আগে যেটা লেখা হবে সেটা হলো সাপেক্ষে, আর পরেরটা কি? পরেরটা হলো এর সাপেক্ষে বি এর বেগটা বের করতে হবে, এইটারটা বের করতে হবে। তো বিএবিটা আসলে কিভাবে বের করতে হয়? বিএবি আমরা জানি কি, বিএবি সমান সমান বিবি, যেটার বেগ বের করবে সেটা থেকে এটা একটা মাইনাস, অথবা এটাকে এইভাবে লেখা যায়, এভাবে লেখা যায় না? এখন দেখো তো এখানে কি চাইছে? মাইনাস চাইছে। তো আমরা যদি এই ভেক্টরটাকে এইভাবে জাস্ট দিকটা মান একই রেখে যদি আমরা দিকটা ভিন্ন করে দিই, তাহলে এটা কি হয়ে গেল? মাইনাস ভি হয়ে গেল। তো আবার কেস 2 এর ক্ষেত্রে আমরা এই জিনিসটাই অ্যাপ্লাই করি। ধরো একটা এই দিকে যাচ্ছে, একটা গাড়ি এ এই দিকে যাচ্ছে আর বি এই দিকে যাচ্ছে। তা আবার আগের মতো যদি করি কি হবে? ভিবি মাইনাস ভি। এবার যদি এইদিকে যাচ্ছে তাহলে এবার এটাকে এইদিকে ঘুরে দিই, আর বি এর ভেক্টর এইদিকে। যখন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো দুইটা গাড়ি যদি একই দিকে যায় তখন এর সাপেক্ষে কি বি এর ভেক্টর একটু কম মনে হইতেছে না? আর আমরা সেটা এখান থেকেও দেখতে পাচ্ছি, বি এরটা এইদিকে ছিল, এরটা এইদিকে, তাহলে কি একটু কম মনে হচ্ছে। আবার যখন এর সাপেক্ষে বি এরটা করা হচ্ছে তখনও দেখা যাচ্ছে কি যে বেশি হচ্ছে। মনে করো দুইটা গাড়ি যদি বিপরীত দিক দিয়ে যায়, মনে করো তুমি বাস দিয়ে এদিকে যাচ্ছ আর একটা বাস এদিক দিয়ে আসতেছে, তখন কি হবে? তোমার মনে করো যে ওই বাসটার বেগ একটু বেশি। তো এইখান থেকে এইটা দেখা যাচ্ছে। তো এবার আমরা কেস 3 তে যাই। কেস 3 কি ধরতে পারি? এতক্ষণ তো আমরা দেখলাম একদম 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রিতে গেল। তো এইবার আমরা একটু অন্যদিকে যাই। মনে করো বি গাড়িটা যাচ্ছে এইদিকে, একটা গাড়ির বেগ বি, সেটা এইদিকে যাচ্ছে, আর ধরো আরেকটা গাড়ি এ গাড়িটা এইদিকে যাচ্ছে। তো তুমি কি, তোমার কি বের করতে, তুমি মনে করো তুমি এই এ গাড়িটার মধ্যে আছো, ঠিক আছে? তোমার সাপেক্ষে বি এরটা বের করবা কিভাবে? সূত্র সেই আগেরটাই। বিএবি কি ছিল? এর সাপেক্ষে বি এর বেগ, যার বেগটা বের করবা সে আগে। তো এখানে তোমার মাইনাস ভি আনতে হলে কি করতে হবে? একটা ভেক্টরের বিপরীতটা নিলেই তো সেটা মাইনাসটা এসে পড়ে। তাহলে কি এটা মাইনাস, যদি এটা বেগ হয় তাহলে কি? তাহলে কি এটা মাইনাস ভি এ। তো এখন তুমি কি বের করতে? এখন তুমি ইজিলি চাইলে বের করতে পারবে না যে এর সাপেক্ষে বি এর বেগটা? কিভাবে বের করবা? ভেক্টরের যোগের সাহায্যে। এই যে আমরা যে ভেক্টরের যোগ দেখছিলাম সামুদ্রিক সূত্রের সাহায্যে, সেটার সাহায্যে আমরা কি বের করতে পারি? ইজিলি বেগটা বের করতে পারি, ভি এ বিটা বের করতে পারি। এই যে এইটা যেটা আসতেছে না, এইটা হলো ভি এ বি। তো ধরো এইখানে যদি তুমি থিটা কোণে যাচ্ছিল, ঠিক আছে, এর সাপেক্ষে বি গাড়িটা থিটা কোণে যাচ্ছিল, তো এইখানে কি কত কোণ উৎপন্ন হয়েছে বলো তো? এইখানে কত কোণ উৎপন্ন হয়েছে? 180 মাইনাস থিটা। আচ্ছা আমি জিনিসটা আরো আরেকবার বলতেছি, সমস্যা নেই, যারা আলোর কারণে দেখতে পাচ্ছ না আমি জিনিসটা আরেকবার করে বলতেছি। তুমি ক্লাসটা মন দিয়ে করো, তাহলে দেখো সবাই এইটুকু বুঝতে পারতেছো? তো এই জিনিসটা দেখো, এখানে যদি থিটা কোণ উৎপন্ন হয় তো মাইনাস ভি এর সাথে মানে তখন কত কোণ উৎপন্ন হচ্ছে? 180 মাইনাস থিটা। আর ধরো এই দুইটার মাঝে কোণ দিল ধরলাম আমরা আলফা, হ্যাঁ? আচ্ছা এখন ভিএবি এর মানটা কি আমরা বের করতে পারি না সামুদ্রিকের সূত্রের মাধ্যমে? সূত্রের মাধ্যমে আমরা কি দেখছিলাম? ভি এ স্কয়ার
ভিভি স্কয়ার। দেখো মাইনাস ভিএ অথবা ভি এর এই দুইটার তো মডুলাস তো একই, তাই না? মান তো একই, মান একই, কিন্তু দিকটা ভিন্ন। কিন্তু মানের ক্ষেত্রে তো দিকটা ম্যাটার করে না, কারণ মান কি হয়, পরম মান হয় সবসময়, পজিটিভ নেগেটিভ ম্যাটার করে না। তো এই দেখো, আর cos কত হবে? এই দুইটার মধ্যবর্তী কোণ কত? VAB এর মধ্যবর্তী কোণ কত? মাইনাস ভি আর ভি, এটার মাধ্যমে কোণটা প্রকাশ করে। তো এটা দুইটার মধ্যে মধ্যবর্তী কোণ কত হবে? 180 মাইনাস থিটা। তো 180 মাইনাস থিটা আমরা এখানে বসাই। তাহলে কি আমরা VAB এর মানটা পেয়ে গেলাম না? আর দিকটা তো সেম ভাবে ইজিলি বের করা যাবে। দিকটা কি হবে? ধরো আলফা, আলফা সমান সমান কি, এইটার সাপেক্ষে বের করতে, তাহলে এটা এখানে বসায় দাও। আর এখানে কতটুকু কোণ উৎপন্ন হলো? ভি এ cos 180 মাইনাস আলফা, 180 মাইনাস থিটা, আর ভি এ sin 180 মাইনাস থিটা। দেখো তুমি মানও বের করে দেখলা, দিকও বের করে দেখলা। তো এই অঙ্কগুলো আরো একটা সূত্রের মাধ্যমে করা যায়, সেটাকে আমরা বলতে পারি সাইন সূত্র। যে লেখাটাই এখন থেকে মুছে লিখি, সাইন সাইন সূত্রের মাধ্যমে আমরা আরো সহজে সমাধান করতে পারি। তো সাইন সূত্রটা কেমন? সাইন সূত্রটা মাইনাস বি, দেখো তুমি যখন এটা নিচ্ছ তখন দেখতে হবে যে এই দুইটার মাঝের কোণ কত, কোণ কত হলো। জিনিসটা আরেকবার দেখাচ্ছি, আমি জিনিসটা লিখে তোমাদেরকে আবার ব্যাপারটা বোঝাচ্ছি। তখন দেখো এটা হলো সাইন সূত্র, এটার মাধ্যমে তুমি জিনিসটা করতে পারো। কিভাবে করতে পারো? দেখো যখন তুমি ভিএ নিচ্ছ তখন কি হবে, ভি বি আর ভিএবি এর মধ্যবর্তী কোণটা নিবা সাইন আলফা। যখন ভিবি নিবা তখন কি হবে, তুমি শুধু এই দুইটার মধ্যবর্তী কোণ নিবা। এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস থিটা মাইনাস আলফা। তো কি 180 মাইনাস আলফা প্লাস থিটা। আর ভিএবি নিলে তখন এই দুইটার মধ্যবর্তী কোণ। এইটার মাধ্যমে তুমি অঙ্কটা করতে পারো। এবার এইটুকু টপিক যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এটা নিয়ে অঙ্ক করব। কি যে বলো ভাই, কারণ এখানে কি লেখা বুঝতে অসুবিধা হচ্ছে? শিয়াব তুমি কি লেখা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি সেটা বলো তাহলে। এই টপিক কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। অনেকে তো জুমটা ইউজ করে না, এই কারণে জুমে নেওয়া যায় না। এখান থেকে নিলে আমরা ক্লাসটা পরবর্তীতে আবার আপলোড দেওয়া হবে, তখন তোমরা আবার আরেকবার ক্লাসটা দেখতে পারবে। এখন লাইভ ক্লাসে এই ক্লাসটা করো, ক্লাসটা আবার এই গ্রুপে আপলোড দেওয়া হবে, তখন এই জিনিসগুলো আবার আরেকবার দেখতে তখন হয়তো বা ক্লিয়ার হবে। তো এখন ক্লাসে করো, এবং ক্লাসটা করার সময় যে কোনো টপিকে যদি সমস্যা থাকে আমি সেই টপিকটা আবার আলোচনা করব। তো শান্ত, এই দেখো এইটুকু জিনিসটা দেখো, দেখো ভিএ আর ভিবি এর মধ্যবর্তী আমরা যে কি বের করলাম, ভিএবি টা মান বের করলাম। ভিএবি টা কি, এর সাপেক্ষে বি এর বেগ, ঠিক আছে। আর দিকটা কি হবে, মানে এ নিজে কি দিক দেখবে, মানে কোন দিকে যাচ্ছে বিটা, মানে একটা আপেক্ষিক দিকটা দেখতেছে। কিন্তু বাস্তবে এমন কিনা সেটা না, কিন্তু আপেক্ষিক, সবকিছু আপেক্ষিক। তুমি কারো কিছু বেগ বের করতে গেলে সেটা অবশ্যই আপেক্ষিকই হতে হবে। তুমি অবশ্যই স্থির আছে, এটা কার সাপেক্ষে স্থির আছে, আশেপাশে কোনো একটা স্থির বস্তুর সাপেক্ষে স্থির। আবার একটা গাড়ি চলতেছে, সেটা কার সাপেক্ষে গতিশীল, কোনো একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অবশ্যই গতিশীল।
তো এইটুকু যদি বুঝো, আমরা আপেক্ষিক বেগ নিয়ে কয়েকটা অঙ্ক করি। যেমন ধরা যাবে বৃষ্টির অঙ্ক করা যায়, তারপর গাড়ির একটা অঙ্ক করি। যেহেতু আমরা গাড়ি নিয়ে আলোচনা করছি, তো গাড়ি দিয়ে একটা অঙ্ক করি। তো মনে করো একটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে, গাড়িটার বেগ ধরো 15 মিটার পার সেকেন্ড। তোমাকে বের করতে হবে কি বৃষ্টির বেগ, ঠিক আছে। তো গাড়িটা এটা যাচ্ছে এবং বৃষ্টি অবশ্যই উলম্ব ভাবে পড়বে। বৃষ্টি পড়ে কিভাবে? উলম্ব ভাবে পড়তেছে বৃষ্টিটা, হ্যাঁ। কিন্তু গাড়িতে যে ড্রাইভার আছে তার মনে হচ্ছে কি, তার মনে হচ্ছে যে বৃষ্টিটা পড়তেছে যেটা, সেটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়তেছে। এটা কার মনে হচ্ছে? এটা গাড়ির মধ্যে যে ড্রাইভার আছে তার মনে হচ্ছে যে বৃষ্টিটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়তেছে। এখন দেখো তো সবাই এই অঙ্কটা পারবা কিনা। যারা যারা এটা সলভ করতে পারো তারা জলদি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো। দেখো গাড়িটা কত বেগে যাচ্ছে, এই ভিজি হলো কত 15, হ্যাঁ। তোমাকে বের করতে হবে কি বৃষ্টির বেগটা। বৃষ্টির বেগটা তোমার বের করতে হবে। আর তুমি জানো কি বৃষ্টিটা যে পড়তেছে গাড়ির ড্রাইভারের সাপেক্ষে কি 30 ডিগ্রি কোণে পড়তেছে। এটা কিন্তু অবশ্যই কি বলে বৃষ্টির আসল পড়াটা, বৃষ্টি কিন্তু আসলে উলম্ব ভাবে পড়তেছে, কিন্তু গাড়ির যে ড্রাইভার তার মনে হচ্ছে বৃষ্টিটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়তেছে। তা আমরা কি দেখছিলাম বলো তো? ভিজিআর মানে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ আমরা কি দেখছিলাম? ভিআর মাইনাস ভিজি, তাই না? এটা দেখছিলাম না? তাহলে কি আমার যখন বের করতে হবে যার সাপেক্ষে বের করবো তাকে কি করতে হবে, মানে যাকে প্রসঙ্গ কাঠামো ধরবো তাকে তোমাকে অবশ্যই স্থির করে নিতে হবে। গাড়িকে আমরা প্রসঙ্গ কাঠামো ধরছি, আমরা কি করি সবসময় গাছকে প্রসঙ্গ কাঠামো ধরি অথবা স্থির কোনো বস্তুকে প্রসঙ্গ কাঠামো ধরি। যদি এখন আমরা গতিশীল কোনো বস্তুকে প্রসঙ্গ কাঠামো ধরি, মনে করো যদি কোনো গতিশীল বস্তু থাকে সেটাকে প্রসঙ্গ কাঠামো ধরার জন্য, সেটা যদি এ বেগে গতিশীল থাকে আমরা আরেকটা বিপরীত এ মাইনাস এ দিয়ে সেটাকে প্রসঙ্গিত করি এবং সেটাকে স্থির কল্পনা করি, ঠিক আছে। তো এখানে আমরা যেটাকে প্রসঙ্গ কাঠামো ধরছি সেটা কি, গাড়িকে প্রসঙ্গ কাঠামো ধরছি। তাহলে কি গাড়িটাকে স্থির করে নিতে হবে, গাড়িটাকে আমরা স্থির করে নিলাম। গাড়িটাকে আমরা একটু স্থির করে নিলাম, এখানে নিলাম। তো এখন দেখো তো আমরা কি কি জিনিস জানি। একটা সূত্র আমরা পড়ছিলাম, দেখো tan থিটা সমান সমান এটা ভিআর মানে বৃষ্টিটা পড়তেছে, tan থিটা সমান সমান কি ভিআর ভিজি sin আলফা প্লাস ভিজি cos আলফা। আচ্ছা দেখো তো গাড়ির সাথে বৃষ্টি যে পড়তেছিল সেটা আসলে কত বেগ, কোন দিক বরাবর পড়তেছিল? উলম্ব দিক বরাবর পড়তেছিল। তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যদি এখানে আমরা বসাই tan থিটা মান কত, বৃষ্টির সাথে কত ডিগ্রি, বৃষ্টি কত ডিগ্রি কোণে মানে গাড়ির ড্রাইভারের সাপেক্ষে করতেছিল 30 ডিগ্রি কোণে। আর গাড়ির সাথে বৃষ্টি আসলে কত ডিগ্রি কোণে পড়তেছিল? 90 ডিগ্রি। ভিজি sin 90, ভি আর তো আমাদের বের করতে হবে। ভিজি cos 90 কত? 0, এটা 0। দেখো tan 30 মান তুমি জানো 1/√3, এটার মান তুমি জানো 1, ভিজি এর মান তুমি জানো 15। এখন তোমাকে কি বের করতে হবে? ভিআর এর মান। তো এখান থেকে তোমরা সহজে ভিআর এর মানটা বের করতে পারলেই বৃষ্টির বেগটা বের হয়ে যাবে। যদি কেউ এই অঙ্কটা সলভ করে থাকো আমাকে অ্যানসারটা কমেন্ট সেকশনে জানায় দাও। আর যদি কারো ক্লাসটা বুঝতে অসুবিধা হয়, মানে এই টপিকগুলো বুঝতে অসুবিধা হয়, আমরা পরবর্তীতে এই টপিকগুলোর ব্যাপারে আরো ডিপলি অ্যানালাইসিস করব। আর এই টপিকগুলো একটু জটিল, তো প্রথম দিকে মনে করো অনেক সময় ধরা যায় না, তো এই ক্লাসটা আবার থাকবে। আচ্ছা লাইট পড়তেছে না, দেখি
তো লাইটে আচ্ছা, আজকে আমরা যতটুকু আলোচনা করছি পরবর্তী ক্লাসে আমরা এর পরের অংশটুকু আলোচনা করব, যেমন ভেক্টর গুণ, তারপর হলো ভেক্টর ক্যালকুলাস। আর এই অংশটুকু যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে এই লাইভ ক্লাসটা আবার গ্রুপে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। দেখি মাহি, তুমি অ্যানসারটা বের করছো, তোমার অ্যানসারটা দেখি। হ্যাঁ মাহি, তোমার অ্যানসারটা ঠিক হয়েছে। আর আজকের মতো এইটুকুই। আমরা এর পরের ক্লাসে যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা হলো এর পরের ক্লাসে আমরা ভেক্টর গুণ নিয়ে আলোচনা করব। দেখো, হ্যাঁ, তো এর পরের ক্লাসে আমরা ভেক্টর গুণ নিয়ে আলোচনা করব। তো ভেক্টর গুণ কত প্রকার? ভেক্টর গুণ হলো দুই প্রকার। দুই প্রকার কি কি? একটা হলো ভেক্টরের সাথে স্কেলারের গুণ, আরেকটা কি আছে? ভেক্টরের সাথে ভেক্টর গুণ, তাই না? এই দুই প্রকার আছে ভেক্টর গুণ। এখন ভেক্টরের সাথে ভেক্টর গুণ আরো দুই প্রকার আছে। কি কি আছে? ডট গুণ, আরেকটা কি? ক্রস গুণ। তো পরবর্তী ক্লাসে আমরা ডট গুণ ক্রস গুণ নিয়ে আলোচনা করব, এবং ডট গুণ ক্রস গুণ আলোচনা করার শেষে আমরা ক্যালকুলাসে যাব, ভেক্টর ক্যালকুলাসে। আজকে আমরা এই পর্যন্তই। কারো যদি সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের সমস্যাগুলোর অ্যানসার দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটাতে কোনো সমস্যা থাকলে তোমরা আবার একবার করে ভিডিওটা দেখতে পারো, ভিডিওটা গ্রুপেই দেওয়া আছে, দেওয়া থাকবে। আচ্ছা ঠিক আছে, সবাইকে থ্যাঙ্কস।